একটা খুব সাধারণ ছেলে, যে সহজ সরল প্রকৃতির, কিন্তু তারই ভালো মানুষের মুখের আড়ালেই এক রাক্ষস লুকিয়ে আছে। নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা এসে গেছি আপনাদের জন্য নতুন একটি সিনেমার এক্সপ্লেন নিয়ে। আজকে সিনেমাটি 2025 সালে মুক্তিপ্রাপ্ত ভাগবত চ্যাপ্টার 1। সিনেমাটি সম্পূর্ণ সত্য ঘটনার ওপর নির্মিত। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সিনেমার কাহিনী শুরু হয় 2009 সালে উত্তরপ্রদেশের লখনৌতে। সিনেমা শুরুতেই দেখানো হয় সোনভদ্রা এলাকার একটা বাড়িতে পুনম নামের একটা মেয়ের জন্য বাড়ির সবাই খুব চিন্তা করছে। অনেক রাত হয়ে গেছে, তাও পুনম এখনো বাড়ি ফেরেনি। এদিক ওদিক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায় না। তার বাড়ির সবাই অনুমান করে আব্দুল নামের একটা ছেলের সাথে সে পালিয়ে গেছে। তাই পুনমের ভাই আর তার বন্ধু বান্ধব আব্দুলের এক বন্ধুকে ধরে নিয়ে পঞ্চায়েতের কাছে আসে। ছেলেটা বলে আব্দুল বোম্বেতে কাজের জন্য গেছে, সে পুনমকে নিয়ে পালায়নি। পুনমের কোনো খোঁজ না পেয়ে তারা ছেলেটাকে পরের দিন ওই এলাকায় আন্দোলন শুরু হয়ে যায়। সবার অনুমান ছিল পুনমকে ধর্ম পরিবর্তনের জন্যই মুসলিমরা এসব করছে। এদিকে বিশ্বাস ভাগবত নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। সে এতটাই রাগী যে একটা আসামিকে তার শরীরে 4টে হাড় ভেঙে দিয়েছে। সেই জন্য তার শাস্তি হিসেবে তাকে সোনভদ্রা এলাকার ট্রান্সফার করা হয়। সেখানে যাওয়ার পর থানার পুলিশ তার বাড়িতে যায় পুনমের কেসটা নিয়ে। তারা বলে পুনমের 28 বছর বয়স হয়ে গিয়েছিল, তার রংটাও একটু কালো, সেই জন্য তার বিয়ে হচ্ছিল না, তাই যাকে পেয়েছে তাকে নিয়েই পালিয়ে গেছে। পুনম প্রায় দিনই তার কাজের জায়গা থেকে হাফ ডে করে ছুটি নিত, বলতো তাকে পাত্রপক্ষ দেখতে আসবে, কিন্তু আদেও তাদের বাড়িতে কেউ আসতো না। উল্টে সে অন্য কারোর সাথে দেখা করতে চলে যেত। অনেক রাত অবধি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলতো। তার পালিয়ে যাওয়ার জন্য এলাকায় লেগে গেছে, আর এসবের পিছনে আছে ওই এলাকার একজন নেতা। ভাগবত বলে কালকে সকালে পুনমের বাড়ির লোকজন আর ওই নেতাকে পুলিশ স্টেশনে নিয়ে আসতে। এরপর ভাগবত পুনমের কল রেকর্ড চেক করে দেখে একটা নাম্বারে পুনম প্রতিদিন রাত 2টো পর্যন্ত কথা বলতো। সে মাহাতোকে ফোন করে বলে ওই নাম্বারটার ডিটেলস জোগাড় করতে। পরের দিন নেতার দলের লোকেরা পুলিশ স্টেশনের সামনে আন্দোলন করতে চলে আসে। ভাগবত পুনমের বাড়ির লোককে আর পঞ্চায়েতকে থানার ভিতরে আসতে বলে। পঞ্চায়েত ভাগবতকে বলে ধর্ম পরিবর্তনের নামে আমাদের হিন্দু মেয়েদেরকে ফাঁসানো হচ্ছে। ভাগবত বলে আপনি কি করে জানলেন? ওই মেয়েটা তো ভালোবেসে পালিয়ে গেছে। পুনমের বাবা বলে আমার মেয়ে ওই রকম নয়। এরপরে সে কান্নায় ভেঙে পড়ে। ভাগবত তাকে বলে 15 দিনের মধ্যে আমি আপনার মেয়েকে ফিরিয়ে দেব। এবার কাহিনী চলে আসে বেনারসে। মীরা নামের একটা মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। তখনই সমীর নামের একটা ছেলে ফুটবল খেলতে খেলতে রাস্তার মাঝখানে চলে আসে। মীরা সেই জন্য সাইকেল থেকে পড়ে যায়। সমীরের মীরাকে দেখে বেশ পছন্দ হয়ে যায়। সে একটা স্কুলে কেমিস্ট্রির টিচার। মীরার সাথে এসে পরিচয় করে নেয়। এরপর থেকে রোজই সে ওখানে গিয়ে বসে থাকতো আর মীরার জন্য অপেক্ষা করত। মীরাও এই ব্যাপারটা লক্ষ্য করে, তারও সমীরকে বেশ পছন্দ হয়ে যায়। এরপর থেকে তারা মাঝে মধ্যেই দেখা করত, তাদের মধ্যে ফোনেও কথা হতো। এদিকে ভাগবত জানতে পারে পুনম যার সাথে অত রাত অবধি কথা বলতো সেই নাম্বারটা প্রবীণ নামের একজনের। প্রবীণকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই নাম্বারটা তার নামে থাকলেও ওটা তার বোন কৌশল্যা ব্যবহার করত। তবে সে 7 মাস ধরে নিখোঁজ, তার নামে FIR-ও করা হয়েছিল। এরপর ভাগবত কৌশল্যার কল রেকর্ড চেক করে। সেখানে সে দেখে সন্তোষ নামের কোনো এক ছেলের সাথে কৌশল্যা রোজ কথা বলতো। তারা সন্তোষের বাড়ি গিয়ে জানতে পারে সন্তোষ আসলে কোনো ছেলে নয়, সে একটা মেয়ে। সেও আজ 1 বছরের বেশি হয়ে গেল নিখোঁজ। এইভাবেই একে একে কল রেকর্ড চেক করতে করতে ভাগবত আরও অনেকগুলো মেয়ের খোঁজ পায়। তারা সবাই নিখোঁজ হয়ে গেছে, তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যা নামের একটা মেয়ের ঘরে তল্লাশি নিতে গিয়ে পুলিশ ক্যালেন্ডার থেকে একটা নাম্বার পায়। সেই নাম্বারটার ডিটেলস নিয়ে দেখা যায় সেটা কবিতা নামের একটা মেয়ের। সে একজন ফটোগ্রাফার, তার দোকান মানোয়ারিতে আছে। মানোয়ারি হলো উত্তরপ্রদেশের সবথেকে বড় রাইট এরিয়া। সেখানেও খোঁজখবর চালিয়ে তারা ওই মেয়েগুলোকে খুঁজে পায় না। কবিতার দেখাও তারা পায় না। সে নেপাল গিয়েছিল একটা বিয়ের ফটোশ্যুট করার জন্য। কবিতা দেশে ফিরে আসার পর পুলিশ তার বাড়িতে যায়। তার কল রেকর্ড চেক করে দেখা যায় সে কোনো এক চন্দা নামের মেয়ের সাথে কথা বলতো। কবিতা বলে এটা চন্দার নাম্বার নয়, এটা তো সুরজ নামে একটা ছেলের নাম্বার। ওই ছেলেটা অনেক বছর আগে ওর দোকানে ফটো ডেভেলপ করতে এসেছিল। সেই সময় ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর থেকে ওদের মধ্যে ফোনে কথা হতো, কিন্তু অনেক দিন হলো তাদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই। সুরজের হাবভাব কবিতার পছন্দ হয়নি, তাই সে নিজে থেকে ওই সম্পর্কটা থেকে সরে এসেছিল। সুরজ যে ছবিগুলো তৈরি করাতে এসেছিল সেগুলো সে আর নিয়ে যায়নি। ভাগবত সেই ছবিগুলো নিয়ে দেখে যে ওই ছবিগুলো কোনো কাজেরই নয়।
শুধু একটা ছবিতেই পরপর অনেকগুলো স্কুটার দাঁড় করানো আছে। তার মধ্যে থেকে একটা স্কুটারের পিছনে নেতার পোস্টার আটকানো আছে। এইদিকে মীরা আর সমীরের সম্পর্ক ধীরে ধীরে এগোতে থাকে। সমীর ঠিক করে মীরাকে বিয়ে করবে, কিন্তু মীরার বাড়ির লোকজন এই সম্পর্কটা কোনোদিন মেনে নিত না। সমীর মীরাকে বোঝায় যে তোমার বাড়ির লোকজন তো তোমাকে জিন্স পরতেই দেয় না, তাহলে আমাদের সম্পর্কটা মানবে কি করে? তুমি আমার সাথে পালিয়ে চলো, বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। সে অনেক করে বুঝিয়ে মীরাকে রাজি করিয়ে নেয়। মীরা তার বাড়ি থেকে কিছু গয়না, টাকা পয়সা আর বিয়ের একটা শাড়ি নিয়ে সমীরের সাথে পালিয়ে যায়। ওই দিন রাতে তারা দেবলোক লজে ঘর ভাড়া নিয়েছিল। মীরার মন খারাপ ছিল। সমীর তাই মীরাকে বিয়ের শাড়িটা পরতে বলে। এইরকম সাজে মীরাকে দেখে সমীর অবাক হয়ে যায়। তারপর ওই রাতেই তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। এইদিকে ভাগবত কল ডিটেলস চেক করতে করতে একটা ফোনের IMEI নাম্বার পায়। সেই ফোনটা বন্ধ ছিল, তবে সেটা 20 সেকেন্ডের জন্য অন হয়েছিল। পুলিশ ওই নাম্বারটা ধরে দুটো ছেলেকে তুলে নিয়ে আসে। ফোনটা ছিল কৌস্তব নামে একটা ছেলের কাছে। সে ওই ফোনটা কুড়িয়ে পেয়েছিল। একটা ছেলে ওদের বাইকে ধাক্কা মেরে দিয়েছিল। এর ফলে সেই ছেলেটার সাথে ওদের ঝগড়া হতে হতে মারপিট লেগে গিয়েছিল। তারা ওই ছেলেটার স্কুটারে থাকা নেতার পোস্টারটা ছিঁড়ে দিয়েছিল। এরপর সে ছেলেটা ওখান থেকে চলে যায়। তবে মারপিট করার সময় তার পকেট থেকে তার ফোনটা পড়ে গিয়েছিল। ওরা ওই ফোনটা কুড়িয়ে রেখে দিয়েছিল। ভাগবতের হঠাৎ মনে পড়ে যায় সেই ছবিটার কথা, যেটা সুরজ কবিতার কাছে ডেভেলপ করতে দিয়েছিল। ওই স্কুটারের ছবিটা ছেলে দুটোকে দেখানো হয়। তারা বলে এই স্কুটারটাই ছিল। স্কুটারটার সমস্ত ডিটেলস বের করে পুলিশ জানতে পারে ওটা রাজকুমার সারাথিয়া নামে একজনের স্কুটার। কবিতাকে রাজকুমারের ছবি দেখালে সে বলে ওটাই সুরজ। এই জায়গাতেই আমরা জানতে পারি যে এতক্ষণ ধরে সমীর হিসাবে যাকে দেখানো হচ্ছে সে আসলে রাজকুমার সারাথিয়া। এই একই লোক নাম পাল্টে সুরজ হয়ে কবিতার সাথে বন্ধুত্ব করতে গিয়েছিল। রাজকুমারের খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে সে একটা স্কুলের টিচার, তবে কোন স্কুলের টিচার সেটা কেউ জানে না। তার দুটো বিয়ে, প্রথম পক্ষের স্ত্রী জাহ্নবী আর দ্বিতীয় পক্ষের স্ত্রী সুমিত্রা। দুজন দু জায়গায় থাকে। রাজকুমার বেশিরভাগ তার দ্বিতীয় স্ত্রী সুমিত্রার সাথেই থাকে। পুলিশের কাছে রাজকুমারের বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ না থাকায় তারা ঠিক করে মেয়েদের উত্ত্যক্ত করার কেসে তাকে গ্রেপ্তার করবে। এটার জন্য তারা কবিতাকে ব্যবহার করে। কবিতা রাজকুমারকে ফোন করে দেখা করার জন্য বলে। সে যখনই কবিতার সাথে দেখা করতে আসে তখনই পুলিশ তাকে তুলে নিয়ে চলে যায়। থানায় রাজকুমারের 48 ঘন্টার জন্য খাওয়া ঘুম বন্ধ করে দেওয়া হয়। তাও সে সত্যি কথা স্বীকার করে না। সবার সামনে একদম সাদাসিধে একটা মানুষ সেজে থাকে। সুমিত্রার ঘরে তল্লাশি নিয়ে পুলিশ অনেক টাকা আর সোনার গয়না পায়। তার মধ্যে থেকে একটা হার পুনমের গলার হারের সাথে ম্যাচ খেয়ে যায়। রাজকুমার তার দ্বিতীয় স্ত্রী সুমিত্রাকে বেশি ভালোবাসত। সেই জন্য ভাগবত সুমিত্রাকে থানায় নিয়ে এসে লেডি কনস্টেবল দিয়ে খাওয়ায়। এটা দেখে রাজকুমার অনেক রেগে যায়। সে বলে আমার সুমিত্রাকে আপনারা ছেড়ে দিন, এসব কিছুর পিছনে ওর কোনো দোষ নেই। ওই দিন রাতে সে ভাগবতের সাথে কথা বলতে চায়। ভাগবত তাকে পুনমের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে পুনম একটা দোকানে কাজ করত। তার অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ে হচ্ছিল না। আমি তাই তার সাথে অনেক ভালো ভালো কথা বলে মন জয় করে নিই। তারপর আমাদের মধ্যে কথাবার্তা চলতেই থাকে। দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। একদিন আমি তাকে পালিয়ে বিয়ে করার কথা বলি। প্রথমটা সে রাজি ছিল না, কিন্তু কিছুদিন ধরে আমি তাকে বোঝাতে সে রাজি হয়ে যায়। বাড়ি থেকে পালিয়ে এসে আমরা রাতে একটা ঘর ভাড়া নিই। সেখানেই আমি পুনমের সাথে ঘনিষ্ঠ হই। পরের দিন সকালে আমি ওকে গুরুজির সাথে দেখা করানোর কথা বলি। বাসস্ট্যান্ডে গিয়ে আমরা বসেছিলাম। সেই সময় আমি পুনমকে বলি আমার খুব ভয় লাগছে, তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও। পুনমও ভয় পেয়ে যায়। তখন আমি ওকে একটা ওষুধ দিই আর বলি এটা একটা আয়ুর্বেদিক ওষুধ, এটা খাওয়ার পর কিছু অসুবিধা হতে পারে, তাই বাথরুমে গিয়ে এই ওষুধটা খেয়ে নাও। যদি বমি হওয়ার হয় তাহলে ওখানেই হয়ে যাবে। পুনম কথা মতো সেই ওষুধটা নিয়ে বাথরুমে চলে যায়। ওই ওষুধটা আসলে সায়ানাইডের বড়ি ছিল। আধ ঘন্টা বাথরুমের বাইরে বসে থাকার পর যখন দেখি পুনম আর বাইরে আসছে না, তখন আমি বুঝে যাই যে কাজ হয়ে গেছে। এরপর সব টাকা পয়সা আর গয়না নিয়ে আমি সেখান থেকে পালিয়ে যাই। এইসব কাজ রাজকুমার অনেক বছর ধরেই করে আসছে। এখনো অবধি প্রায় 19টা মেয়ের সাথে সে এইরকম করেছে। সে পুনমকে যে বাসস্ট্যান্ডে নিয়ে গিয়েছিল সেই এলাকার থানায় খোঁজখবর নিয়ে জানা যায় যে তারা বাসস্ট্যান্ডের বাথরুম থেকে একটা মেয়ের পেয়েছিল। তবে সেই অনেক দিনের হয়ে যাওয়ায় পচে গিয়েছিল, সেই জন্য সেটা কার ছিল বোঝা যায়নি। ভাগবত বুঝতে পারে এটা পুনমের। সে তাদের বাড়িতে খবর দিয়ে দেয় যে পুনম আর বেঁচে নেই। রাজকুমারকে কোর্টে তোলা হয়। তাকে কেস লড়ার জন্য উকিল নিতে বললে রাজকুমার বলে সে তার কেস নিজেই লড়বে।
এইদিকে জেলের ভিতর রাজকুমার আইনের বই পড়তে থাকে, আর ওইদিকে পুলিশ রাজকুমারের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে। ভাগবত রাজকুমারের বিরুদ্ধে অনেক সাক্ষী জোগাড় করলেও রাজকুমার কোনো না কোনোভাবে সেসব মিথ্যে প্রমাণ করে দেয়। ভাগবত একটা পুলিশ স্টেশনে খোঁজখবর নিয়ে জানতে পারে তাদের এলাকার বাসস্ট্যান্ডে বাথরুমে এরকম একটা মেয়ে পাওয়া গিয়েছিল, তবে সে বেঁচে ছিল। তাকে হসপিটালে ভর্তি করা হয়। ভাগবত হসপিটালে গিয়ে জানতে পারে ওই মেয়েটার দেখাশোনা নার্স নীলিমা করত। সে নীলিমার বাড়িতে যায়। নীলিমা তাকে বলে ওই মেয়েটা 40 দিন কোমায় ছিল। কোমা থেকে বেরোনোর পরেও মেয়েটা ডিপ্রেশনে ভুগত, সারা দিন রাত শুধু কাঁদত। 1.5 বছর আগে তার বিয়েও হয়ে গেছে, এখন তার একটা ছোট মেয়েও আছে, তার নাম মীরা। তবে সে এখন নাম পরিবর্তন করে শালু করে নিয়েছে। তার বর তার অতীত জীবন সম্পর্কে কিছুই জানে না। মীরা ছোট থেকেই যে কোনো ধরনের ওষুধ খেতে ভয় পেত, তাই সে ওই দিন সায়ানাইডের বড়িটা শুধু চেটে রেখে দিয়েছিল, খেতে পারেনি। সেই জন্যই মৃত্যু হয়নি। ভাগবত মীরার সাথে একটা পার্কে দেখা করতে যায়। মীরা বলে তার অনেক স্বপ্ন ছিল, রাজকুমারের জন্য সেসব স্বপ্ন ভেঙে গেছে। তবে এখন জীবনটাকে সে অনেকটা গুছিয়ে নিয়েছে। তার এখনো ভয় লাগে কোন দিন বলতে কোন দিন সব সত্যি সামনে চলে আসবে আর তার জীবনটা আবার আগের মতো হয়ে যাবে। ভাগবত বলে সত্যির থেকে ভয়টা তো তার পাওয়া উচিত, তোমার নয়। কাজটা সে করলো আর ভুগছো তুমি। তুমি কোর্টে আসতে চাও না সেটা আমি বুঝলাম, কিন্তু নিজেকে এভাবে কষ্ট দিও না। এই বলে ভাগবত সেখান থেকে উঠে চলে যায়। মীরা ওই মৃত মেয়েগুলোর ছবি দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। বাড়ি ফিরে এসে অনেক চিন্তা ভাবনা করে শেষে তার বরকে বিষয়টা জানায়। তার বর তাকে জানিয়ে দেয় যে আমি মীরাকে আপন করতে পারবো, কিন্তু দুনিয়ার নজরে তুমি শালুই থাকবে। মীরা অনেক চিন্তা ভাবনা করে ঠিক করে সে তার বরকে উপেক্ষা করেই কোর্টে গিয়ে সাক্ষী দেবে। পরের দিন সে কোর্টে যায়। সেখানে গিয়ে রাজকুমারের বিরুদ্ধে সমস্ত প্রমাণ দেয়। রাজকুমারকে তার সমস্ত অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়। এই কেসটা সলভ করতে প্রায় 14 বছর সময় লেগে গিয়েছিল। মীরার সাহস আর ভাগবতের পরিশ্রমের জন্যই রাজকুমারকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। আজও সমাজে রাজকুমারের মতো এরকম বহু রাক্ষস আছে যারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে যদি মীরা আর ভাগবতের মতো মানুষ এই সমাজে থাকে তাহলে ন্যায় অবশ্যই পাওয়া যাবে। শেষ পর্যন্ত জয় সত্যেরই হবে। এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক এবং এরকম আরও সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেন শুনতে গেলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।